শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেলাল খানের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই চলতে থাকা প্রদর্শনী। প্রথমে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনী ও বৈশাখ উৎসবের সময়সূচি। বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে দেশের বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে বৈশাখ উৎসব 1423। উৎসবে নানা আয়োজনের পাশাপাশি থাকছে নজরুল, রবীন্দ্র, তিন কবি, রাগাশ্রয়ী ও শাস্ত্রীয় সঙ্গীত। উৎসব চলবে 13 এপ্রিল পর্যন্ত। ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী সোহেল রানা প্রাণনের একক চিত্রকলা প্রদর্শনী এক্সিস্টেন্স। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 15 এপ্রিল পর্যন্ত। ধানমন্ডির আলিয়াস প্রসেসে লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে 3 শ্যাডোজ অফ আর্ট শিরোনামে শিল্পী রাশেদুল আলমের একক চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী চলবে আগামী 15 এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 দেখবেন অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ওয়াচ। রাত 8:20 থাকছে আবুল হায়াতের পরিচালনায় ধারাবাহিক নাটক আকাশের ওপারে আকাশ। ভাইয়া, কাজটা ফিরিয়ে দিলে? আরে দেবো না, ও একটা প্রাইস বললো। এটা তাও তো কিছু লাভ থাকতো। কারখানায় ধরতে গেলে তো কোনো কাজই নেই। দরকার হলে মেশিন আইডিলি বসে থাকবে, তারপরও আমি ওয়ার্কারদের প্রেশার দিয়ে কাজ উদ্ধার করতে পারবো না। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:40 দেখবেন পান্থ শাহরিয়ারের রচনায় নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ধারাবাহিক নাটক বাক্সবন্দী। আপনি কার সাথে কথা বলছিলেন? বিশ্বাস না হয় দেখুন, আমি ফোন করে দিচ্ছি, আপনি কথা বলে দেখুন। কোন একটা খুন করার উদ্দেশ্যে এসেছেন আপনি। আজ পর্যন্ত একটু মুরগি জবাই করতে পারলাম না, আর আপনি বলছেন খুন। ভাড়াটে খুনি আপনি। আরে দেখো তো কি মুশকিল। রাত 11:30 দেখবেন মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক হাউস 44। শক্ত নারী, একজন নিজের পায়ে দাঁড়ানো নারী কিভাবে তার স্বার্থ উদ্ধার করলো দেখলা ভাইয়া? এরকম মেয়ে বাংলাদেশে এখনো আছে? প্রথম মেজাজ খারাপ হয়েছিল সিয়ামের উপরে, ওর জন্য ক্যামেরাটা হাতাইতে পারি নাই। দ্বিতীয় মেজাজ খারাপ হয়েছে হাউ স্ট্রং, শক্ত নারীর উপরে, আমারে ধাক্কা দিছে। হ্যাঁ। রাত 12টায় থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি এ সময়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেলাল খান। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সামনে তো বাংলা নতুন বছর শুরু হতে যাচ্ছে, পহেলা বৈশাখ আসছে এবং পহেলা বৈশাখকে কেন্দ্র করে তো শিল্পীদের অনেক ব্যস্ততা বেড়ে যায়। আপনিও নিশ্চয়ই অনেক বেশি ব্যস্ত এখন। ঠিক বলেছেন। আসলে আমাদের বাঙালিদের আমার মনে হয় সবচেয়ে বড় ফেস্টিভই, যদি আমরা ঈদ বাদ দিয়ে কোনো ফেস্টিভ কাউন্ট করি, সেখানে বৈশাখটা সবচেয়ে বড়। বৈশাখের দিন স্পেশালি আর্টিস্টদের স্টেজ শো থাকে, সারাদিনই থাকে প্রায়। কিন্তু আমরা যারা পেছনে কাজ করি, আমাদের আসলে বৈশাখটা শুরু হয় প্রায় মাসখানেক আগেই। বিশেষ করে বিভিন্ন মিউজিক ভিডিও, গান, অ্যালবাম, অনেক ধরনের আয়োজন আসলে বৈশাখ ঘিরেই হয়। সেগুলোর কাজ শুরু হয়ে যায় মাসখানেক অথবা তারও বেশি আগেই। আমার এই বৈশাখে একটু স্পেশাল ওয়ার্ক বলবো, যে ফোক নিয়ে, মানে ট্রেডিশনাল আমাদের যে সংস্কৃতি সেগুলোই থাকবে, বাট মিউজিক এবং টোটালি ডিফারেন্ট ভাবে প্রেজেন্টেশন হচ্ছে, এক্সপেরিমেন্টাল, ফুললি এক্সপেরিমেন্টাল বলবো আমি। বেলাল খান ফিচারিং ঐশিস মায়া। এই অ্যালবামে 7টি গান থাকবে, লেজার ভিশন থেকে আসবে অ্যালবামটি। 2 দিনের ভেতরেই বাজারে চলে আসবে।
খুবই মানে ডিফারেন্ট আশাবাদী বোঝা যাচ্ছে আপনি, এবং আমরাও আশাবাদী। অনেক যে সময় নিয়েছি, album- ইনশাআল্লাহ গানগুলো মানুষের সবারই ভালো লাগবে আমার মনে হয়। কতটা সময় ধরে কাজ করেছেন? বেশ সময় ধরে, বিশেষ করে লিরিক্স কালেক্ট করতে আমার অনেক সময় চলে গেছে। প্রায় 4-5 মাস সময় নিয়ে আমরা মানে ফুল প্রজেক্টটি শেষ হলো। কাদের গান আছে এখানে গীতিকার হিসেবে কারা আছেন? রবিউল ইসলাম জীবন, জাহিদ আকবর, অনুরূপ আইচ এবং টাইটেল ট্র্যাক মায়া গানটি লিখেছে সোমেশ্বর অলি। এই 4 জনেরই লিরিক্স থাকবে। সুরগুলো তো সবই সবই আপনার। আমার করা। তো এছাড়াও আপনি কি কোনো আপনার কাছ থেকে কোনো সলো গান কিংবা মিউজিক ভিডিও আমার কিছু আছে কি? বৈশাখ ঘিরে একটা মিউজিক ভিডিও লঞ্চ করতে যাচ্ছি। ইনফ্যাক্ট গানটির অডিও বেশ কিছুদিন আগে রিলিজ হয়েছে, ভিডিওটি বৈশাখে আসবে বাংলা ঢোল লেভেল থেকে, রঙিলা বৈশাখ শিরোনামে। এই গানটি সোমেশ্বর অলির লেখা, আমার সাথে যৌথভাবে গেয়েছে পূজা। শুভব্রত সরকার মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন। আই থিঙ্ক খুব কালারফুল একটা মিউজিক ভিডিও আমরা পেতে যাচ্ছি। বৈশাখ মানেই তো রঙিন, রাইট। আমরা আশা করছি যে মিউজিক ভিডিওটিও সবার ভালো লাগবে। আপনি তো 2টো অ্যালবাম করেছেন এবং বেশ প্রায় 1 বছর হতে চললো সর্বশেষ সলো অ্যালবাম যে কাজটি আপনি করেছেন। নতুন কোনো অ্যালবামের চিন্তা কি করছেন? আমার সেকেন্ড সলো আরেকটিবার লেজার মিশন থেকে গেল রমজানে রিলিজ হয়েছিল। আবার প্রায় রমজান মানে এসে যাচ্ছে, আশি করছে। আমি পুরোদমে সলো অ্যালবামের থার্ড সলো অ্যালবামের প্রিপারেশন নিচ্ছি। বেশ কিছু গান তৈরি হয়েছে, গান তৈরি হচ্ছে, ভাঙছি, চেঞ্জ করছি, কারেকশন করছি, এইভাবেই এগোচ্ছি। ইনশাল্লাহ সবকিছু পজিটিভলি থাকলে সামনে রমজানে অ্যালবাম। সেটাও কি আধুনিক গানের না ফোক গানের? সেইখানে আসলে আমার ভয়েসের সাথে মানানসই কিছু গান করব। আমি বেসিক্যালি তো আসলে মেলোডি টাইপের গান করি, মেলোডি গানের প্রাধান্যই থাকবে, হয়তো বা 1-2 গান ফোক থাকতে পারে। প্রথম 2টি অ্যালবাম যে সলো সর্বশেষ রোজার ঈদে করলেন, সেই অ্যালবাম 2টি সম্পর্কে একটু জানতে চাইছি। আমার ফার্স্ট সলো আলাপন রিলিজ হয়েছিল অলমোস্ট 3 ইয়ার্স আগে, আর সেকেন্ড সলো গেল রমজানে, থার্ড আসছে। এই অ্যালবামগুলোতে আসলে চেষ্টা করেছি যতটা নিজেকে ভিন্ন ভিন্নভাবে প্রেজেন্ট করা যায়। খুব বেশি সময় নিয়েই ছিল, অনেক সময় নিয়েই কাজ করা হচ্ছিল। খুবই আসলে সলো অ্যালবাম করতে গেলে যে বিষয়টা মানে বরাবরই হয়ে থাকে, সহজে স্যাটিসফ্যাকশনটা আসে না। মানে অন্যদের জন্য একটা গান করলে ওর ভাল লাগলে দেখা গেল সামনে আগাই, কিন্তু নিজেরটা হয় কি একদম সবকিছু শেষ, মিক্স মাস্টার্স কমপ্লিট, তারপরেও মনে হচ্ছে না এই গানটি মনে হয় ভালো লাগছে না, এই কারণে আবার চেঞ্জ করতে হয়। এই সলো অ্যালবামের ক্ষেত্রে এই প্রবলেমগুলো হয়। আগে যে 2টো সলো অ্যালবাম করেছেন সেখানেও তো অবশ্যই আপনার ভালো লাগা এবং আপনার সাথে যেটা মানায় সেই গানগুলোই ছিল, সেখানে কি ফোকের প্রাধান্য ছিল? একদমই কম, খুব কম। মেলোডি গান ছিল না রক গান? কি মেলোডি টাইপেরই বেশি গান, এছাড়াও কিছু মেলো রক, হিপ হপ, বিভিন্ন স্টাইলের গান ছিল। এই যে সুরকে নিয়ে খেলা, এটা কিন্তু অনেক কঠিন একটা কাজ। আমার কাছে মনে হয় গান গাওয়া তো অবশ্যই কঠিন, কিন্তু সুরকে নিয়ে খেলাটাও কঠিন। আপনি দুটোই সমানভাবে কাজ করছেন, এটা আসলে কিভাবে সম্ভব হলো, কখন থেকে ইচ্ছাটা জাগ্রত হলো? আমার স্টুডেন্ট লাইফ থেকে এই বিষয়টা বেশি মানে ভেতরে বসবাস ছিল। সেটা টের পেয়েছি কখন, আমি যখন একটা কবিতা অথবা একটা মানে শিডিউল যে ওয়ার্ক থাকে স্টাডি মানে স্টুডেন্টদের, সেগুলো যখন মুখস্থ করতে হতো আমার মুখস্থ থাকতো না। বাট সেটা যদি সুরে ফেলতাম, 1-2বার গুনগুন করলে সুরের একটা গ্রাফে গুনগুন করলে দেখতাম যে সেটা আমি আর ভুলতেছি না, সেটা মনে থাকতেছে। মানে ক্লাসেও এরকম হয়েছে যে সবাই নর্মালি মানে টিচারদেরকে লেসনটা শোনাচ্ছে, বাট আমি না পারতেছি না, মুখস্থ বলতে পারছি না। একদিন আমার টিচারকে বলেই ফেললাম যে যদি কেউ যদি কোনো মাইন্ড না করে আমি এইভাবে মানে এটা বলতে চাই। তো স্যার বললেন ঠিক আছে বলো। সবাই অবাক হয়ে গেল যে এইভাবে কেন। তারপর আমি বললাম যে আমি এইভাবে ছাড়া আমি কিছুতেই মুখস্থ রাখতে পারছি না, অথবা আমার মনেই থাকতেছে না। এইভাবে প্রচুর মানে স্টুডেন্ট টাইমে প্রচুর কবিতা, তার বন্ধু বান্ধবের কিছু ছোট ছোট লেখা, সেগুলো সবই আমি আসলে সুর করে মুখস্থ করে ফেলতাম, রেকর্ড করে রাখতাম। এইভাবেই শুরু আর কি, মানে সুরের প্রতি যে একটা। তারপরে যখন প্রফেশনালি কাজ করতে মানে আসা, 2011-তে আমার প্রথম সিনেমার গান রিলিজ হয় পাগল তোর জন্যে রে।
এই গানটি রিলিজের পর থেকে আসলে একদম ফুললি প্রফেশনাল ওয়েতে কাজ করতে হচ্ছে। দেন আস্তে আস্তে টেকনিক্যাল টার্মস, বিভিন্ন আনুষঙ্গিক যে বিষয়গুলো সেগুলো জানতেছি, শিখতেছি, কাজ করতেছি। চলচ্চিত্রে গানের জন্য তো আপনার সুর করা গান এবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে এবং সেটার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। অনুভূতিটা জানতে চাইছি। অনুভূতিটা আসলে খুব বেশি প্রকাশ করতে পারবো কিনা জানি না। খুবই এক্সাইটেড, যেহেতু এত ছোট ক্যারিয়ারে এত অল্প সময়ে মানে দেশের সর্বোচ্চ স্বীকৃতি, স্বাভাবিকভাবে আমি অনেক বেশি মানে আমার ভিতরে অনেক বেশি ভালো লাগা কাজ করছে। আর স্পেশালি আমি আসলে থ্যাঙ্কস জানাই যারা যে কাজটির জন্য নির্মলেন্দু গুণের গল্প নিয়ে মাসুদ পথিক চলচ্চিত্র নির্মাণ করেছিলেন, নেকাব্বরের মহাপ্রয়াণ সরকারি অনুদানের চলচ্চিত্র। সেইখানে আমার দুটো গান ছিল, স্টেশন শিরোনামে আমার নিজের একটি গাওয়া গান ছিল, আর মমতাজ আপা গিয়েছিলেন নিশিপক্ষী শিরোনামে একটি গান। এই নিশিপক্ষী শিরোনামে গানটির জন্য মমতাজ আপা পাচ্ছেন আসলে সেরা গায়িকার পুরস্কার, এবং এই গানের যে রচয়িতা মাসুদ পথিক উনি গীতিকার এবং আমাকে দেওয়া হচ্ছে সুরকার। মানে একটা গান সবগুলো ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাচ্ছে, এটা আসলে অনেক আনন্দের। যে অনেক এক্সপেরিমেন্ট ছিল, কাজটি আসলে ফুললি সিনেমার জন্য তৈরি হয়েছিল। গানটি খুব সময় নিয়ে আমরা খুব গবেষণাধর্মী একটি কাজ ছিল, সেটার মনে হচ্ছে যে সাকসেস আমরা ছিলাম। এতে করে তো নিশ্চয়ই দায়িত্ববোধ এবং কাজ করার অনুপ্রেরণা অনেক বেশি বেড়ে যাচ্ছে। চলচ্চিত্রে ব্যস্ততা, পুরস্কার প্রাপ্তির কথাও আমরা জানলাম, যে এখন চলচ্চিত্রে ব্যস্ততা কোন ধরনের? এখনো কাজ করছি, রেগুলার কাজ করছি। এইখানে একটু মানে যেখানে আসলে আমার দেয়ার কিছু নাই, অথবা মনে হচ্ছে যে এই টাইপ মিউজিক অথবা এই টাইপের গল্প বলা হয়ে গেছে, সেই কাজগুলো আমি একটু টেকনিক্যালি মানে স্কিপ করছি। আর চেষ্টা করছি যে যেখানে নতুন কিছু অথবা আমি নিজেকে ভাঙতে পারবো, আমার থেকে হয়তোবা নতুন কিছু বের হওয়ার সম্ভাবনা থাকবে, সেই কাজগুলোই মানে হাতে নিচ্ছি। সৃষ্টিশীলতা সবসময় আপনাকে টানে, বোঝা যাচ্ছে। তো আমরা এখন কি একটু গল্পের ফাঁকে একটু গান শুনতে পারি আপনার অ্যালবাম থেকে? ঠিক আছে। আমার যে সেকেন্ড সোল অ্যালবাম বলছিলাম আরেকটিবার, সেই টাইটেল ট্র্যাকটি একটু গুনগুন করি আমরা। এটি জুলফিকার রাসেলের লেখা, আমার নিজের সুর করা, সেটা আমরা একটু করি। এখনো আছে তোকে নিয়ে বেঁচে থাকার স্বাদ, এখনো সেই ভালোবাসা রয়েছে নিখাদ, এখনো সেই চায়ের কাপে পড়ে যাওয়া চাঁদ, এখনো তুই ছাড়া যেন শেষ হয় না রাত, না পারি না রে আর খুলে রাখি দুয়ার, আয় ফিরে তুই আয় না বার, আর একটি বার তুই হবি কি আমার, আর একটি বার তুই হবি কি আমার, আর একটি বার তুই হবি কি আমার, আর একটি বার তুই হবি কি আমার। বাহ, বললেন যে একেবারে ছেলেবেলা থেকেই সুর নিয়ে খেলা করতে করতেই একেবারে প্রতিষ্ঠিত আজকে একজন আপনি সঙ্গীত শিল্পী এবং সুরকার, সঙ্গীত পরিচালক। এই যে খেলাটা, ইন্সপিরেশনটা কি একেবারে ভেতর থেকে না পরিবার থেকেও ছিল? পরিবারে আমার ফাদার একটা টাইম পর্যন্ত গান করতেন। লাইক আমি যখন এসএসসি এক্সাম ফাইনাল দিলাম তার আগ পর্যন্ত আমার বাবা গান করতেন। তারপরে ফ্যামিলির প্রয়োজনে দেশের বাইরে চলে যান, খুব বেশি যোগাযোগ নেই। বাট এই যে বাবা গান করতেন, ছেলে গান করবে, একটা কিছু না কিছু ছেলে পাবে, এটা একটা ফ্যাক্টর। আর আমার বাবার আরেক ফ্রেন্ড, আমাদের পাশাপাশি বাড়ি, উনি আমার সম্পর্কে মামা হন, আবু বকর সিদ্দিক। উনি ন্যাশনাল পর্যায়ে গান করেন, মানে বেতার, টেলিভিশন সব জায়গাতে গান করেন। উনি ফোক গান করেন। আমি যখন গ্রামে ছিলাম অথবা যখন বেড়ে উঠছি, সেই সময়টাতে মামা ঢাকা থেকে গ্রামে যেতেন, এবং উনি যখন গ্রামে যেতেন গ্রামের সবাই মিলে একটা জায়গা ছিল, হ্যাঁ একটা আসর বসতো, সেইখানে গান শুনতো। আমাদের আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে বসে ওনার গান শুনতো। ছেলেবেলায় মানে আত্মীয় স্বজনের সাথে যেতাম অথবা বাবা মার সাথে যেতাম, সেখানে বসে গান কিভাবে গাইতে হয়, উনি কিভাবে গাচ্ছে, এই যে রাত চলে যাচ্ছে, সারা রাত গান মানে শুনতো সবাই, গ্রামের সবাই মিলে।
এই যে কখন ভেতরে যে আমার ভেতরে যে এই গান নিয়ে বসবাস করবো অথবা গান নিয়ে কাজ করবো এটা ঢুকে গেছে আসলে টেরও পাইনি খুবই। আর এবং ওই মামার যখন গান টেলিভিশনে অন এয়ার হতো তখন আসলে শুধু বিটিভিতেই দেখতাম যে আগের দিন গ্রাম জুড়ে মাইকিং করা হতো যে আজকে এই টাইমে ওনার গান মানে দেখানো হবে। সব গ্রামের সবাই মানে অপেক্ষায় থাকতো কখন গানটা দেখবে। তাদের সন্তানকে তারা খুব ভালোবাসতেন। এই যে এই বিষয়গুলো মনের অজান্তে আসলে আমার ভেতরে মানে চলে আসছে যে গান গাইতে হবে, অথবা গান ছাড়া আসলে কখনো কিছুই চিন্তা করিনি এরকম মনে হতো। বন্ধুরা যখন খেলা করতো বিকেলবেলা আমি চুরি করে গান শুনতাম। আমার স্পষ্ট মনে আছে যে আমার খেলার চেয়ে গানটাই বেশি ভালো লাগতো। এই যে মামাকে যখন দেখতেন যে মামাকে ঘিরে সবার একটা খুশি, গ্রামের সবার ভেতরে একটা আয়োজন, এবং এখন আপনাকে নিয়ে সেই গ্রামের সবাই এবং আত্মীয়দের ভেতরে এক ধরনের গৌরব এবং খুশি কাজ করে, নিশ্চয়ই তৃপ্তি কাজ করে। স্বাভাবিক, এটা তো আসলে মানে সবার ক্ষেত্রে হয়তো হবে। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন, 7 তলা 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntv.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।